This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পেটে লাথি পড়ার পর মানে চাকরি হারানোর পর দুর্নীতির ওই 12 চক্করে ফেঁসে গিয়ে চাকরি হারানোর পর দুর্নীতির অভিযোগের 12 চক্করে ফেঁসে গিয়ে চাকরি হারানোর পর সত্যি সত্যি ওই পেটে লাথি নয়, একেবারে পুলিশের মারা লাথি পেটে আর লাঠি পিঠে। এর প্রতিবাদে গতকালের কসবাকাণ্ডের প্রতিবাদে এখন রাস্তায় মিছিলে হাঁটছেন শিক্ষকরা। আমি চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠার সঙ্গে। শর্মিষ্ঠা রয়েছেন এই মিছিল থেকে কি আওয়াজ উঠছে শর্মিষ্ঠা? মিছিল থেকে একটাই আওয়াজ, ধিক ধিক ধিক্কার, এবং এই ধিক্কার জানানো হচ্ছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। যে পুলিশ, তুমি যেভাবে শুরু করলে অনির্বাণ, যে পুলিশ গতকাল পিঠে লাঠি মেরেছে, পেটে লাথি মারা হয়েছে। তবে পেটে লাথি পুলিশ তো পরে মেরেছে, সবার আগে মেরেছে, সবার আগে মারা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, সরকারের তরফ থেকে। কারণ তাদের চাকরি গিয়েছে, আদালতের নির্দেশে চাকরি গিয়েছে, তাদের এই মুহূর্তে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে তারা প্রত্যেককে উদ্দেশ্য করে চিৎকার করছে, ধিক্কার জানাচ্ছে, এবং সেই ধিক্কার অবশ্যই প্রশাসনের দিকে এবং তার পাশাপাশি অবশ্যই সরকারের দিকে। এইখানে যারা সামিল হয়েছেন আমি তাদের সঙ্গে অবশ্যই কথা বলার চেষ্টা করব, কারণ পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটা স্বতঃপ্রণোদিত ভূমিকা দেখছি। কি না, তারা ইতিমধ্যে অভিযোগ দায়ের করছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল গতকাল কসবার ডিআই অফিসে যারা অভিযান চালিয়েছিল তাদের বিরুদ্ধে মামলা করার বা তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। কিন্তু সব ক্ষেত্রে তো পুলিশের এই স্বতঃপ্রণোদিত ভূমিকা দেখা যায় না। যে সমস্ত ক্ষেত্রে পুলিশের স্বতঃপ্রণোদিত ভূমিকা নেওয়া দরকার আমি সেইখানেই কথা বলবো। আপনাদের আজকে পুলিশের ভূমিকা নিয়ে আপনারা প্রতিবাদ করছেন। গতকাল যে ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটে যেখানে পুলিশ অভিযোগ পর্যন্ত নিতে চায় না, কিন্তু গতকাল আপনারা যারা অভিযান করেছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে পুলিশ। আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। আপনাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন, কিন্তু এই যে পুলিশের স্বতঃপ্রণোদিত ভূমিকাটা সেটা সব ক্ষেত্রে দেখা যায় না। গতকালকের ঘটনা এত তাড়াতাড়ি, সেটাই তো আমরা এখনো বুঝতে পারছি না কেন এইসব করা হচ্ছে। কারণ আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করার জন্যই জাস্ট গেছিলাম। একদম, আমি আরো অনেকের সঙ্গে কথা বলবো। আপনারা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। গতকাল যা ঘটেছে কসবা ডিআই অফিসে, অনেক ঘটনা ঘটে রাজ্যে যেখানে পুলিশ স্বতঃপ্রণোদিত ভূমিকা নেয় না, স্বতঃপ্রণোদিত মামলা রুজু করতে চায় না, কিন্তু কসবা ডিআই অফিস অভিযানে পুলিশ ইতিমধ্যে অভিযোগ দায়ের করছে। অন্যান্য জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা যখন ঘটে থাকে তখন দেখা যাচ্ছে পুলিশের কোনো রকম সক্রিয়তা দেখা যায় না, কিন্তু কালকে যখন যোগ্য শিক্ষাকর্মীরা যখন ডিআই অফিসে গিয়েছিল তাদের ন্যায্য যে ওএমআর শিট সেটা যাতে পাবলিশ হয় এবং যোগ্যদের লিস্ট যাতে দেওয়া হয় এবং মিরর ইমেজ যাতে প্রকাশ করা হয়, এবং তারা যখন যায় তখন পুলিশ তাদের উপরে অকথ্যভাবে লাঠিচার্জ করে এবং বিভিন্নভাবে গালাগালি লাঠিচার্জেই থেমে নেই। আজকে তো স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে, মামলা করেছে এবং পেটে লাঠিও মেরেছে গতকালকে। এটা সত্যি পুরো শিক্ষক সমাজের লজ্জা। এটা এখন থেকে যদি প্রতিবাদ না করা হয় ভবিষ্যতে আরো খারাপ দিকে যাবে। এটা একদম অনির্বাণ, এখন থেকে যদি প্রতিবাদ না করা হয় তাহলে ভবিষ্যতে সমস্যাটা আরো গভীরে পৌঁছাবে। কারণ অনেকেই বলছেন যে পেটে লাথিটা গতকাল শিক্ষকদের মারা হয়েছে, সেটা সমাজের পেটে লাথি মারা হয়েছে, এবং এই যে ধিক্কার তারা জানাচ্ছেন এই মিছিল থেকে, এই আন্দোলন থেকে, যে আন্দোলনে শুধুমাত্র চাকরিহারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা নন, এখানে নাগরিক সমাজের অনেকে সামিল হয়েছেন, যারা তিলোত্তমা আন্দোলনে সামিল হয়েছিলেন তারাও আজকে এই মিছিলে সামিল হয়েছেন। আমি যদি বলি মিছিলের শুরুটা কলেজ স্ট্রিট ছাড়িয়ে গিয়েছে, তখন মিছিলের শেষটা কিন্তু একেবারে শিয়ালদা বাজারে রয়েছে, অর্থাৎ বহরেও কিন্তু মিছিল যথেষ্ট বড়। আর গতকাল পুলিশ প্রশাসন যে ঘটনাটা ঘটেছে যাদের উদ্দেশ্যে তাদের শর্মিষ্ঠা এই চেহারাটা দেখতে পাচ্ছি মিছিলের, কিন্তু এই মিছিলটা শুধুমাত্র চাকরিহারা শিক্ষকদের মিছিল। সেই মিছিলের প্রতি তাদের সমর্থন জানাতে এবার চিকিৎসক সংগঠনের নেতারা পৌঁছলেন। শুনে নেব তাদের বক্তব্য। অবশ্যই দেখুন, দুর্নীতি, স্বাস্থ্যের দুর্নীতি তো আমাদের আরজিকর কাণ্ডের সময় সামনে এসেছিলই, আর শিক্ষাক্ষেত্রে দুর্নীতি তো নতুন নয়। সেই শিক্ষাক্ষেত্রে দুর্নীতির জন্য তো শিক্ষামন্ত্রী অলরেডি জেলে রয়েছেন, কিন্তু আমি বলছি তাদের দুর্নীতির দায় কেন যোগ্য এবং বঞ্চিত চাকরি প্রার্থী না, তারা শিক্ষক শিক্ষিকা, তাদের নিতে হবে। তাদের কেন নিতে হবে? পুলিশের যে মামলা করলো তাদের বিরুদ্ধে, শিক্ষকদের বিরুদ্ধে
কারণ গতকাল তারা মারলো, অথচ দেখা গেল দেখুন পুলিশ এই কাজটাই বারবার করছে, যে কালকে আমরা খুব ভালো করে দেখেছি যে কাদের ওপর হাত পড়েছে, কিভাবে হাত পড়েছে, অথচ উল্টো মামলা করছে। আমরাও একই জিনিস দেখছি, আমাদের বাড়িতেও পুলিশ যাচ্ছে। এখন আপনারা জানেন না যে আমাদের রাতের বেলা রাত 1:30-2টোর সময় রাত্রিবেলা পুলিশ বলছে যে কালকে গিয়ে থানায় হাজিরা দেবেন। দেখুন আজকে যে সরকার রয়েছে তার বিরুদ্ধে যদি আমরা এই কথাগুলো বলি তাহলে সরকার এটা করবেই, এটা অপ্রত্যাশিত নয়, কিন্তু এটা পেরিয়েই আমাদের ন্যায্য বিচারের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। অবশ্যই দেখুন আমরা শুধু ডাক্তার নয়, আজকে আমরা এসেছি একদম সাধারণ মানুষ, নাগরিক হিসেবে, এবং আমাদের এটা নাগরিক কর্তব্য যে প্রত্যেকের পাশে দাঁড়ানোর। আমরা ছোটবেলা থেকে জানি যে একজন শিক্ষক শিক্ষিকা জাতির মেরুদণ্ড তৈরি করে, তো ফলত সেই মেরুদণ্ডের উপর যখন আঘাত নেমেছে আমাদের নৈতিক কর্তব্য তাদের পাশে থাকা। আমার মনে হয় সর্বস্তরের মানুষের একদমই দেখো যেই ছবিটা দেখা গেল, অর্থাৎ দেবাশিস হালদার যেই চিকিৎসককে আমরা দেখেছিলাম, যেই জুনিয়র ডাক্তারকে আমরা দেখেছিলাম আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামতে, যেই দেবাশিস হালদারকে আমরা দেখেছিলাম যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে অনশনে যেতে, সেই দেবাশিস হালদার কিন্তু আজকের এই যে শিক্ষকদের যে মিছিল, অর্থাৎ চাকরিহারা শিক্ষকদের যে মিছিল, সেই চাকরিহারা শিক্ষকদের এবং শিক্ষাকর্মীদের মিছিলে এসছেন, এবং তারা কিন্তু জানালেন যে তারা এই শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সঙ্গে থাকবেন। একেবারেই আমাদের সঙ্গে থাকা কৌস্তব। আমি চলে যাব আমাদের আরেক প্রতিনিধি সুমনের সঙ্গে। সুমনও রয়েছেন এই মিছিলের আরেকটি অংশ থেকে। আপনারা ইতিমধ্যেই শর্মিষ্ঠার কাছ থেকে শুনেছেন, কৌস্তবের চিত্রগ্রাহক প্রতিনিধির মাধ্যমে দেখছেন, তার সহকর্মীর মাধ্যমে দেখছেন যে এই মিছিলের চেহারা কতটা বড়। তাহলে রাস্তায় না নামলে আলোচনার জায়গা তৈরি হচ্ছিল না, তাই রাস্তায় নামতে হয়েছে। আর এই যে কালো ব্যাচ পরে ঘুরে বেড়াচ্ছি, কারণ গতকাল আমাদের যারা সহকর্মী, তারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা জাতির মেরুদণ্ড, শিক্ষা ব্যবস্থার একটা উচ্চ জায়গায় তারা আছে, সেই জায়গাতে তাদের উপরে লাঠিচার্জ। আজকে শিক্ষকদের কলমকে যেন রক্তাক্ত করে দেওয়া হলো, তাহলে এর জবাব কে দেবে? শিক্ষা ব্যবস্থার উপরে এরকম আক্রমণ, তাহলে মানুষের সমাজে যারা আছে তাদের সামনে কি বার্তা যাচ্ছে? এইভাবে তোমাদের পরিকল্পনা কি, কিভাবে এই আন্দোলন এগোবে? এত বড় মিছিল আজকে বেরোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বউবাজার ক্রস করছে যে মিছিল, এর পরবর্তী পরিকল্পনা কি? আজকে মিছিল হয়ে যাবে, তারপরে কি হবে? দেখুন আলটিমেটলি মিছিল করে তো আর চাকরি ফেরত পাওয়া যায় না, এটা আমরা সবাই জানি, কিন্তু মিছিলটা কি? মিছিল এই যে বললেন আলোচনা করতে গেলে, সরকারকে কিছু বলতে গেলে, বা আমাকে যদি একটা কিছু চাইতে হয়, তার জন্য রাস্তায় নামতে হয়, তার জন্য আন্দোলন করতে হয়। এটা সমাজে ব্যবস্থার মধ্যে হয়ে গেছে যে রাস্তায় না নামলে, আন্দোলন না করলে কিছু পাওয়া যায় না। তাই এই সিস্টেমটা বদলানো অবশ্যই দরকার, কিন্তু এখন আমাদের এছাড়া তো উপায় নেই। কালকে বৈঠকের কথা বলেছেন শিক্ষামন্ত্রী, আপনারা যাবেন? আমরা অবশ্যই যাব। আমরা কালকে এসএসসি অভিযান করছি, ওই অভিযানে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সকলকে আমাদের পাশে চাই। আমরা এসএসসিকে যেন বাধ্য করাতে পারি, এবং বাধ্য করবই। দেখুন মরে যাব, কিন্তু যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করতেই হবে। গুলি খেতে রাজি আছি, কিন্তু এই অযোগ্য হয়ে যে চাকরি চলে যাবে এটা মেনে নিতে রাজি নেই। তৃণমূল কংগ্রেস বলছে, শাসক দল বলছে যে একদিকে আলোচনাও করবেন আবার আন্দোলনও করবেন, দুটো একসাথে চলতে পারেন। দেখুন আলোচনাটা ওই জন্য নয় যে আমি পায়ে পড়ে কিছু চাইছি, এটা বুঝতে হবে। আমি তো যোগ্যতা নিরিখে, মেধা নিরিখে চাকরি পেয়েছি, তাহলে আমি তাকে কারোর কাছে তো এটা নয় যে প্লিজ বাঁচিয়ে দিন। আমাদেরকে বাঁচাতে হবে, এটা আমাদের দাবি, কারণ আমরা জানি যে আমরা মেধা দিয়ে চাকরি পেয়েছি। তাহলে আলোচনা যেমন করবে লিগাল পয়েন্টসের ভিত্তিতে, লিগাল ইস্যু নিয়ে, কিন্তু যে তিনটে জিনিস বললাম, যে এই যে মিরর ইমেজ প্রকাশ ওএমআরের, যোগ্য অযোগ্য আলাদা লিস্ট প্রকাশ, এবং সার্টিফাই করতে হবে এসএসসিকে, বিভিন্ন সংবাদপত্রের ওয়েবসাইটে দিতে হবে, সুপ্রিম কোর্টেও জমা করতে হবে। আর 3 নম্বর, এই যে 3টে হার্ড ডিস্ক বা 2টো হার্ড ডিস্ক পাওয়া গেছে, সমস্ত ওএমআর সমস্তটা ওয়েবসাইটে এসএসসিকে প্রকাশ করতে হবে। সবার সামনে পরিষ্কার হয়ে যাক যে কে অযোগ্য, কার ওএমআর এরকম ডিফেক্ট আছে, মার্কস মিলছে না, র্যাঙ্ক জাম্পিং, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাক। কালকের বৈঠকে কতজন যাবেন কিছু স্থির হয়েছে? আমাদের একটা টিম রেডি হবে, ওটা আমরা রেডি করব। কতজন হবে আমরা এখনও ঠিক করিনি, সেটা ঠিক করে অবশ্যই। দেখুন রাজ্য সরকারের কাছেও আমাদের একটা দাবি তো আছে, সেই জন্য পথে নামা, কিন্তু আমরা তো কোনো ব্যক্তি বিশেষ বা কোনো একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে যেতে চাইছি না। আমরা চাইছি অবশ্যই আলোচনা হবে, কিন্তু কিছু জিনিস যেগুলো আমরা চাইছি সেটাকে যদি আমাকে রাস্তায় নেমে আন্দোলন করে বার করে আনতে হয়, এটা সত্যিই লজ্জার। এমনি যদি দিয়ে দিত তাহলে আজকে রাস্তায় নামতে। আপনাদেরই মতন যোগ্য চাকরিহারা শিক্ষক কিছু আচার্য সদনের বাইরেও বসে আছেন, সেখানে লাগাতার বিজেপি নেতারা যাচ্ছেন, আপনারা বলছেন আপনারা অরাজনৈতিক, তো গুলিয়ে যাচ্ছে না?
না দেখুন, বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে এই যোগ্য পিটিশনারদের হয়ে লড়াই করছেন। আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এর আন্ডারে প্রায় 12,000 12,500 আমরা পিটিশনার আছি। এখানে লড়াইটা কিন্তু কোনো একা এই সংগঠন ওই সংগঠনের নয়, সমস্ত যোগ্য চাকরিহারাদের নিয়ে। তাই এটা ওটা বলে কিছু নেই। এখন পার্টিকুলার কোনো মানে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কোনো সংগঠন হতেই পারে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে সবার কিন্তু মোটিভটা এক, যারা যোগ্য তাদের চাকরিটা ফিরিয়ে দিন। তারা অনশন শুরু করেছেন, তাদের প্রতি আপনাদের সমর্থন আছে? যারা ওখানে বসেছেন তারা যে দাবি নিয়ে বসেছেন আমরা তাদের দাবির সঙ্গে সহমত, যে যোগ্য যারা সেই যোগ্যদের ফিরিয়ে দেওয়ার জন্য যে একটা প্রশ্ন তোমার মাধ্যমে রাখতে চাইবো, সুমন একটা প্রশ্ন তোমার মাধ্যমে রাখতে চাইবো, যদি প্রশ্নটা পৌঁছে দাও আমার এই প্রশ্নটা। আজকে চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের সংগঠনের পক্ষ থেকে, সুমন শোনা যাচ্ছে আমার কথা? একজনও বাড়িতে বসে থাকবেন সুমন শোনা যাচ্ছে? একেবারে অনির্বাণ, তোমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে, তোমার প্রশ্নটা বলো। সুমন, আজকে চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে, জুনিয়র চিকিৎসকদের যে সংগঠন অভয়ার বা তিলোত্তমার বিচার দাবি করে রাস্তায় নেমেছিলেন, এখনও আছেন, তারা রাস্তাতেই আছেন, তারা আজকে সলিডারিটি দেখিয়ে, ঐক্য দেখিয়ে আজকে এই মিছিলে হাঁটতে এসছেন। আমার প্রশ্ন, যেভাবে তিলোত্তমার ঘটনাতে পশ্চিমবঙ্গের সমস্ত চিকিৎসক সমাজ এক হয়ে গিয়েছিলেন, অভিষেক বাবুরা কি একই রকমভাবে আহ্বান জানাবেন? এখনো যারা কর্মরত শিক্ষক রাস্তায় নামেননি, তারাও তাদের সঙ্গে পা মেলান? অনির্বাণ, আমার সঙ্গে চিন্ময় মণ্ডল রয়েছে, আন্দোলনের অন্যতম নেতা। চিন্ময়, যে প্রশ্ন তোমাকে এখন করবো, যে তিলোত্তমার আন্দোলনের সময় আমরা দেখেছিলাম যে সমস্ত চিকিৎসক সমাজ এক হয়ে আন্দোলন করেছিল, এক্ষেত্রেও কি সর্বস্তরের শিক্ষক সমাজকে রাস্তায় নামার আহ্বান করবে? অবশ্যই, আমরা আজকে করেওছি। সর্বস্তরের শিক্ষক সমাজ শুধু নয়, ডাক্তার, সরকারি কর্মচারী থেকে শুভবুদ্ধি সম্পন্ন সেই সব মানুষজন যারা যোগ্যতার নিরিখে চাকরি পাওয়া চাকরিজীবীদের পাশে আছেন, সবাইকে আহ্বান জানিয়েছি। আগামীকালও আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে 12টার সময় আমরা করুণাময়ী থেকে এসএসসি অভিযান করব। আমাদের 3টে দাবি এসএসসিকে মেনে নিতেই হবে। প্রথমত, যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করে সার্টিফাই করে প্রকাশ করতে হবে বিভিন্ন সংবাদপত্র ওয়েবসাইটে। 2, ওএমআরের মিরর ইমেজ প্রকাশ করতে হবে ইমিডিয়েটলি। আর 3 নম্বর, ওই যে হার্ড ডিস্কগুলো পাওয়া গেছে সেগুলো সবকটা ওয়েবসাইটে দিয়ে দিন, ওএমআরগুলো, কারণ কে যোগ্য কে অযোগ্য সবার কাছে পরিষ্কার হয়ে যাক। আর আমরা কোনো নতুন প্রসেসে যাব না, অন্তত এই চাকরির ক্ষেত্রে যে আমার যোগ্যতা প্রমাণ করতে হবে। আচ্ছা, একদিকে মুখ্যমন্ত্রী তোমাদের প্রতিনিধিদের সাথে এক মঞ্চ শেয়ার করে বলছেন আমরা পাশে আছি, অন্যদিকে সেই পুলিশ পেটে লাথি মারছে, দুটো কন্ট্রাডিকশন লাগছে না? দেখুন, কারণ নির্দেশ ছাড়া কিছু হয় না। এখন কে নির্দেশ দিয়েছে, কার নির্দেশে হয়েছে আমরা সত্যিই জানি না, তাই বলে তো লাভ নেই। কিন্তু পুলিশ প্রশাসনের এই ক্ষমতা বল দেখানোর জায়গা তো অন্য অনেক কিছু আছে। দুর্নীতি আছে, যারা চোর ডাকাত খুনি তাদের প্রতি আছে, সেখানে দেখাক। পাওয়ারটা তাদের ওপর দেখাচ্ছে যাদের। ধন্যবাদ সুমন। আপাতত এই মিছিল থেকে, এই মিছিলের ছবি এবং আরো নতুন নতুন খবর, তার আপডেট আপনাদেরকে জানাতে থাকবো। কিন্তু এই মিছিলে হাঁটছেন এমন একজন যার পেটে পড়া একটা লাথি, পিঠে পড়া লাঠি শুধু শিক্ষক নয়, এই বাংলার প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকের পিঠে এবং পেটে পড়েছে, যারা জীবনে কোনো না কোনো একদিন নববর্ষ বা দুর্গাপুজোর সময় স্যার বা মাস্টারমশাই বলে বা দিদি বা দিদিমণি বলে পায়ে হাত দিয়ে নিজের শিক্ষক বা শিক্ষিকাকে একটি প্রণাম করেছে, সেই অমিত রঞ্জন ভূঁইয়া। আমার উপরে যে লাথি পড়েছে, আমাদেরকে সরকার দুর্নীতির মাধ্যমে পেটে লাথি মারছিল এতদিন, এবার তার প্রশাসনকে কাজে লেগে এবার পেছনে লাথি মারার চেষ্টা করছে, লাঠি মারার চেষ্টা করছে। এবং এই ঘটনা আমরা তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই। যে বলে যে সরকার মানবিক, আমরা তো বুঝতে পারছি না এই সরকার মানবিক না, সরকার দানবিক। কিন্তু অন্যায় যখন কোনো করিনি, তাহলে মাথা চোখে চোখ রেখে আমরা কথা বলবো। আমরা এই আন্দোলন চাই না, আমরা চক ডাস্টার পেন ধরতে চাই। আমরা শিক্ষক, আমাদের আন্দোলন করা আমাদের পেশা নয়, আন্দোলন করার পেশা হচ্ছে রাজনীতিবিদদের। অমিত রঞ্জন ভূঁইয়া যে আমাদের সঙ্গে সামনের সারিতে থেকে সহযোদ্ধার মতো কাজ করছে, আজ তার পেটে লাথি মারলো। এটা বলতে পারেন সে আজকে স্কুলে গিয়ে তার স্টুডেন্টদের সামনে কি বলবে? স্টুডেন্টরা যদি আঙুল তুলে স্যার আপনি লাথি খেয়েছেন, এর লজ্জা রাখবো কোথায়? 2-3টে চাকরি ছেড়ে যারা পিএইচডি করে এখানে এসেছে, তারা আজ কোথায়, কেন রাস্তায়? এটা আমার জবাব চাই শিক্ষামন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে। ওনারা জবাব দিতে বাধ্য, কারণ ওনারা নিয়োগ করেছেন, চুরিটা ওনারা করেছেন, ওনার মন্ত্রী জেলে ছিলেন, আমাদের কিছু হয়নি। ফুল এন্ড ফাইনাল এই খবরে থাকবো, কিন্তু এই মুহূর্তে একটা অত্যন্ত জরুরি খবর, ব্রেকিং খবর আপনাদেরকে না দিলেই নয়। একটা ব্রেকিং নিউজ, এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট চত্বরে আগুন লাগার খবর পাচ্ছি আমরা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে কথা বলে। শ্রাবন্তী, কি ঘটেছে? দেখো, টেম্পল চেম্বার, যেখানে একাধিক বিখ্যাত আইনজীবীরা রয়েছেন, তাদের চেম্বার রয়েছে। বিকাশ ভট্টাচার্য, তার চেম্বার রয়েছে 3 তলায়। সেখানেই একেবারে
সামনে দরজার সামনে সেখানে আগুন লেগে যায়। যেহেতু টেম্পল চেম্বারের চারিপাশে অজস্র দোকান রয়েছে, সেগুলি সবকটি খাবারের দোকান, সেখান থেকে কোনো ঘটনা ঘটে থাকতে পারে। অন্যদিকে সব থেকে বড় সমস্যা হচ্ছে কলকাতা হাইকোর্ট চত্বরে এত গাড়ি, আইনজীবীদের প্রচুর গাড়ি পার্ক করা থাকে, ফলে এত সরু গলিতে যেভাবে যদি কোনো রকম ভাবে আগুনের লাগার ঘটনা ঘটে, সেখানে ফায়ার টেন্ডার পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। এখনো পর্যন্ত 2টি ইঞ্জিন এসে কাজ করছে। যারা সাধারণে ছিলেন, দোকানের যারা ছিলেন, তারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন এবং এটা এই নিয়ে অনেকবার সমস্যা হয়েছে যে বড় কোনো আগুন লাগলে সেই অবধি ফায়ার টেন্ডার পৌঁছতে পারে না। এখনো আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিধানসভার সামনে থেকে যে ফায়ার টেন্ডার সেটা আপাতত ভিতরে ঢুকতে টেম্পল চেম্বারের সামনে নিয়ে আসা হচ্ছে। তার কারণ বিধানসভা থেকে হয়তো কয়েকটা পা মাত্র দূরে টেম্পল চেম্বার, কিন্তু সেইটুকুনি জায়গা পৌঁছতে এত বেশি ট্রাফিক থাকে, এখানে এত বেশি গাড়ি থাকে যে সেইটুকুনিকে খালি করে দেওয়ার খুব একটা সহজ কাজ নয়। আপাতত বেশ কিছু পুলিশ বাহিনী তারা এসেছেন, বিধানসভার যারা দায়িত্বে ছিলেন সেই সমস্ত পুলিশ আধিকারিক তারাও এসেছেন। রাস্তা খালি করে দেওয়া হয়েছে, অজস্র আইনজীবী তারা নেমে এসেছেন, উপরে যারা কাজ করছিলেন সেখান থেকে নেমে এসেছেন, নিচে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং যতটুকুনি আমরা দেখতে পাচ্ছি আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসছে। যে কোনো মুহূর্তে এই আগুন ছড়িয়ে পড়তে পারে, তার কারণ সাধারণত যখন কোনো আগুন লাগে বিভিন্ন ফায়ার পকেট সেখান থেকে অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা থাকে, আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ধরনের কিছু হচ্ছে কিনা সেটাই দেখার চেষ্টা করছি। ফায়ার টেন্ডার বা দমকলের এই আগুন নেভানোর গাড়ির সংখ্যা বাড়ানো হচ্ছে, এমন কোনো খবর আছে শ্রাবন্তী? আপাতত 2টো ফায়ার টেন্ডার সেগুলোই দাঁড়ানোর জায়গা করা গেছে। যেহেতু প্রথম কলকাতা হাইকোর্টে ঢুকতে গেলে ডান দিকের রাস্তায় একেবারে প্রথম চেম্বারটাই হচ্ছে ফায়ার টেম্পল চেম্বার, সেখানে এই ফায়ার টেন্ডার দুটোই রাখার জায়গা করা সম্ভব হয়েছে, বাকি জায়গা করা সম্ভব হয়নি। এবং সিঁড়ির সামনে যেরকমটা আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড কালো ধোঁয়ায় ভরে গেছে। আইনজীবীরা রয়েছেন, তারা চেষ্টা করছেন যাতে ভিতর থেকে যারা উপরে রয়েছেন তাদেরকে বের করে আনা হয়। সেখানে আপাতত যেটুকুনি বোঝা যাচ্ছে যে আরেকটা সমস্যা হচ্ছে যে তার যেরকম ভাবে থাকে, যেহেতু এটা শতাব্দী প্রাচীন এই বিল্ডিং এর সমস্ত ব্যবস্থা, যেভাবে তারগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে শর্ট সার্কিট হয়ে থাকতে পারে। আইনজীবীরা সেরকমটা মনে করছেন। শ্রাবন্তী, তোমাকে কিছুটা হতোদ্যম লাগছে, কিছুটা হাঁপিয়ে পড়া মনে হচ্ছে। সম্ভবত তুমি হাইকোর্টের কোনো শুনানি চলাকালীন ঘর থেকে বেরিয়ে প্রায় হয়তো ছুটতে ছুটতেই অবধি এসে পৌঁছেছো। আমি তোমাকে একই সঙ্গে অনুরোধ করব কিছুটা দম নেওয়ার মতো দূরত্বে দাঁড়াতে, কারণ তুমি যেভাবে কালো ধোঁয়ার কথা বলছো তাতে তোমারও যে কোনো সময় শ্বাসকষ্ট হতে পারে খুব কাছাকাছি চলে গেলে। কিন্তু একটু নিরাপদ দূরত্বে দাঁড়িয়েও যদি আমাদেরকে আরেকটু বিস্তারিতভাবে ছবিটা বোঝানোর চেষ্টা করো। একেবারে কলকাতা হাইকোর্টের দিকে যদি কেউ ঢুকতে যাচ্ছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে এসে বা আকাশবাণীর দিক থেকে এসে, তাহলে কোথায় এই বিল্ডিং, কতটা বড় আগুন, কতগুলো ফায়ার টেন্ডার, কখন লাগলো, একটু বিস্তারিতভাবে যদি আমাদের বল। টেম্পল চেম্বারের যাবতীয় যে বিদ্যুৎ রয়েছে সেটা পরিষেবাটা বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো নিচের একতলা ভর্তি হয়ে গেছে, কালো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ প্রচুর মিটার, অর্থাৎ টেম্পল চেম্বারের প্রচুর ঘর, সেখানে আলাদা আলাদা মিটার, কোনো একটি মিটার বক্সে আগুন লেগেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি, যেখানে যে একেবারে আগুন নেভানোর কাজ চলছে, সরাসরি ওই মিটার বক্সে জল দেওয়ার কাজ চলছে যাতে আগুন ছড়িয়ে না পড়ে। দুটো সমস্যা, একটা হচ্ছে পুরোনো বিল্ডিং, যে কোনো মুহূর্তে এই আগুন যদি ছড়িয়ে পড়ে তাহলে পুরোনো বিল্ডিং সেটা ভেঙে যাওয়ার একটা আশঙ্কা থাকে, ভিড় খাওয়ার সম্ভাবনা থাকে। আর অজস্র মানুষ এখানে কাজ করেন, যেহেতু এটা শতাব্দী প্রাচীন বাড়ি, তাই এক একটা তলা যথেষ্ট উচ্চতা বলা যেতে পারে। এবং এখানে একদম একতলা যে আগুন লেগেছে, উপরে কেউ তারা খবর পেয়েছেন কিনা সেটা নিয়ে স্পষ্ট নয়, ফলে কেউ আর ভিতরে আটকে পড়ে আছেন কিনা সেটাই দেখার কাজ চলছে। যেমন পুলিশ আধিকারিকরা তারা এসেছেন, ফায়ার টেন্ডার দমকল কর্মীরা তারাও আছেন, তারা ভিতরে বাড়িটাকে পুরোপুরি ফাঁকা করে দেওয়ার চেষ্টা করছেন এবং পুরো
পুরোপুরি বিদ্যুৎ সংযোগ সেটা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। টর্চ নিয়ে কাজ করার চেষ্টা চলছে। এরই মাঝে ঠিক ফায়ার সেন্টার যেখানে আগুন লেগেছে টেম্পল চেম্বার, তার পাশেই একেবারে গা ঘেঁষে অজস্র দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে। যে খাবারের দোকানগুলির সামনে অজস্র মানুষ সাধারণত তারা আইনজীবী, তারপর মামলাকারী, তারা সকলে রয়েছেন। সেইখানে যাতে খাবার যদি সেখানে আগুন যাতে না ছড়িয়ে পড়ে সেটারই চেষ্টা করা হচ্ছে। তারপর অনেকের দোকানে আমরা দেখতে পাচ্ছি গ্যাস সিলিন্ডার সেটা পর্যন্ত মজুত রাখা রয়েছে। গ্যাস সিলিন্ডার সেটা পর্যন্ত মজুত রাখা রয়েছে। এখানেই সমস্যা। একেবারেই শ্রাবন্তী, দেখতে পাচ্ছি যে ছবি তুমি তুলে ধরছো এবং তোমার সঙ্গী চিত্রগ্রাহক সাংবাদিক আমাদের সামনে তুলে ধরছেন কলকাতা হাইকোর্টে একেবারে ঢোকার মুখে, কলকাতা হাইকোর্ট চত্বরে বলা যেতে পারে টেম্পল চেম্বারে, সেখানে আগুন। শতাব্দী প্রাচীন একটি বিল্ডিং যেখানে খ্যাতনামা লয়ারদের বা আইনজীবীদের চেম্বার রয়েছে, সেই বিল্ডিংয়ে আগুন। সম্ভবত কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এখনও পর্যন্ত এমনটা আশঙ্কা করা হচ্ছে প্রাথমিকভাবে, যদিও দমকলের কোনো বক্তব্য এখনও পর্যন্ত বা বিবৃতি এখনও পর্যন্ত পাওয়া যায়নি। দুটি ফায়ার টেন্ডার কাজ করছে, কিন্তু প্রচুর আইনজীবীর গাড়ি যেহেতু এখানে পার্ক করা থাকে বা হাইকোর্টের বিভিন্ন কাজে আসা মানুষজন যেহেতু গাড়ি পার্ক করেন, ফলে রাস্তা সরু, ফায়ার টেন্ডার বা দমকলের গাড়ি ঢুকতে কিছুটা অসুবিধা হচ্ছে ঘিঞ্জি জায়গায় কাজ করতে। আপাতত শহরে দুটোই সব থেকে বড় খবর। আমি বলছিলাম ফুল অ্যান্ড ফাইনাল যে ছবিটা আপনাদের জন্য রেখে আজকের ফুল অ্যান্ড ফাইনাল শেষ করব, সেটা এই ছবি। একদিকে কলকাতা হাইকোর্ট চত্বরে টেম্পল চেম্বারে আগুন, অর্থাৎ যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখে থাকি সেরকম একটা অগ্নিকাণ্ড ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা থেকেই যাচ্ছে। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আপনাদেরকে দেখাচ্ছিলেন সমস্তটা বর্ণনা করে। আর অন্যদিকে পেটে আগুন, তার কারণ এই আগুন লাগার কথা ছিল না। যোগ্য শিক্ষকরা যোগ্যতার সঙ্গে চাকরি পাওয়ার পর হঠাৎ করে যোগ্য অযোগ্য মিলেমিশে এক হয়ে গিয়ে, মুড়ি মিছুড়ি একদর হয়ে গিয়ে তাদের চাকরিগুলো চলে গেছে। পেটের আগুন কিভাবে নেভাবেন? মাসের 10 তারিখ, এখনও কোনো ডিআই অফিস থেকে সামনের মাসে কারা বেতন পাবেন আর কারা পাবেন না তার কোনো চূড়ান্ত তালিকা পৌঁছয়নি। আক্ষরিক অর্থেই যেন চারিদিকে আগুন লেগে গিয়েছে, একটা শহরের হাইকোর্ট চত্বরে, আরেকটা এ রাজ্যের, এই বাংলার, এই পশ্চিমবঙ্গের পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, সর্বত্র যোগ্য স্কুল শিক্ষকদের এবং তাদের পরিবারের পেটে আগুন। ফুল অ্যান্ড ফাইনাল এখানেই শেষ হচ্ছে।